আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল। আমরা আজকে শুরু করছি জুল ভার্নের বিখ্যাত গল্প অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর বাংলা রূপান্তর 80 দিনে বিশ্ব ভ্রমণ। আমি পড়ছি প্রজাপতি প্রকাশনী থেকে প্রকাশিত শামসুদ্দিন নওয়াবের অনুবাদ। বাগ্মী হিসেবে দুনিয়া জোড়া নাম কিনেছিলেন শেরিডান। 18 শতকের প্রথম ভাগে যে বাড়িটিতে তিনি পরলোক গমন করেন, 18 শতকের শেষ ভাগে সেই বাড়িতেই বসবাস করতেন রিফর্ম ক্লাবের সদস্য ফিলিয়াস ফগ। ফগের টাকা কড়ির কোনো অভাব নেই, কিন্তু কিভাবে সে টাকা তার কাছে আসে সে এক বিরাট রহস্য। সবাই তাকে রিফর্ম ক্লাবের সদস্য হিসেবেই জানে, কাজকর্ম কিছু কখনো কেউ তাকে করতে দেখেনি। খুব কম কথা বলেন ফগ, কম খরচ করেন। তার সংযম সম্পর্কে লোকের মুখে শুধু প্রশংসাই শোনা যায়। তিনি যে কৃপণ তাও নন, কেননা প্রচুর পরিমাণে দান করতেই দেখা যায় তাকে। বিলাসিতা একেবারেই পছন্দ করেন না। কিন্তু ফিলিয়াস ফগ সম্পর্কে সবচেয়ে বড় কথা যেটা, তা হলো ঘড়ির কাঁটা ধরে দৈনন্দিন কাজকর্ম চলে তার। সময়ের 1 সেকেন্ড এদিক ওদিক হবার জো নেই। অনেকের ধারণা অনেক দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন ফগ। ভূগোল সম্বন্ধে তার অসাধারণ পাণ্ডিত্যই এই ধারণার কারণ। আসলে লন্ডনের 1 ইঞ্চি বাইরেও কখনো পা দেননি ফগ। বাড়ি আর ক্লাব, এ দুটো জায়গাতেই তার যাওয়া আসা সীমিত। এর চেয়ে বেশি দূরে আর কোথাও যাননি তিনি। ক্লাবে বসে খবরের কাগজ পড়া আর বন্ধুদের সাথে বসে তাস খেলা ছাড়া আর কিছু যেন জানেন না তিনি। মজার ব্যাপার হলো, খেলায় কেউ কখনো তাকে হারতে দেখেনি। প্রচুর টাকা জেতেন তিনি, কিন্তু সে টাকা নিজে নেন না, দান করে দেন। এর থেকে পরিষ্কার বোঝা যায় ফগ টাকার লোভে তাস খেলেন না। তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন হুইস্ট খেলা। হুইস্ট খেলায় খুব বুদ্ধি লাগে বলেই সম্ভবত এ খেলায় তার সাথে কেউ কখনো জিততে পারে না। আপনজন বলতে কেউ নেই ফগের। সেভিল রোড সেই বাড়িটা বড় বেশি নির্জন, সেখানে তিনি একাই থাকেন। তার সাথে দেখা করার জন্য বাড়িতে কেউ কখনো আসে না। রিফর্ম ক্লাবেই খাওয়া দাওয়া সারেন একা একা। তার টেবিলে আর কাউকে তার সঙ্গে বসে কখনো খেতে দেখা যায় না। তাকে খাবার পরিবেশনের সময় অত্যন্ত সতর্ক থাকে ক্লাবের ওয়েটাররা। সুস্বাদু এবং সবচেয়ে ভালো জিনিস ছাড়া কিছু মুখে তোলেন না, এ কথা ভালো করেই জানা আছে তাদের। রোজ 10 ঘন্টার বেশি বাড়িতে থাকেন না ফগ। ঘুম আর পোশাক আশাক পরতেই এই 10 ঘন্টা খরচ করেন তিনি। জাঁকজমক নেই, কিন্তু তার বাড়িতে আরাম আয়েসের সব রকম আয়োজন আছে। তার পরিচারক হলো জেমস। মনিবের মেজাজ বুঝে তাকেও ঘড়ির কাঁটা ধরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করার জন্য এক পায়ে খাড়া থাকতে হয় সব সময়। এই মজার কাহিনীর সূচনা যেদিন হলো, সেদিন ফগকে দাড়ি কামাবার জন্য জেমস যে গরম পানি দিয়েছিল তা 86 ডিগ্রি না হয়ে 84 ডিগ্রি হয়ে গিয়েছিল। সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত হয়ে গেল বেচারা। ইজি চেয়ারে বসে আছেন ফগ, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ঘড়ির দিকে। ঘড়িটা দামি এবং উন্নত মানের, বলাই বাহুল্য। সেকেন্ড, মিনিট, ঘন্টা ছাড়াও বারের নাম, মাস, বছর পর্যন্ত পাওয়া যায় ওটায়। 11:30 বাজে এখন। অন্যদিন এই সময় ক্লাবে থাকার কথা ফগের। এই সময় কামরায় ঢুকে জেমস জানালো নতুন লোকটা হাজির হয়েছে। তার কথা শেষ হতে না হতেই একজন ফরাসি লোক ঢুকলো কামরায়। লোকটার দিকে তাকালেন ফগ, বললেন, তুমি দেখছি ফরাসি। জন কি তোমারই নাম? না, জন নয়, যা পাসপোর্টু। নিজের সম্বন্ধে আমার ধারণা হলো লোক আমি খারাপ নই। কাজ আমি এই পর্যন্ত হরেক রকমেরই করেছি। রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়ানো, সেটাও বাদ যায়নি। সার্কাস পার্টিতেও কিছুদিন কাটিয়েছি। ট্রাপিজের খেলায় লোকে আমাকে ওস্তাদের ওস্তাদ বলতো। তারপর ধরুন এক কুস্তির আখড়াতেও রংবাজি করেছি বেশ কিছুদিন। পাখির রেলে ফায়ারম্যান থাকার অভিজ্ঞতাও আছে আমার। 5 বছর হয়ে গেছে ফ্রান্সের মুখ দেখি না। ইংল্যান্ডে কিছুদিন এক ভদ্রলোকের কাজ করে পোষাচ্ছে না দেখে কাজটা ছেড়ে দিয়েছি। সেই থেকে বেকার। জানতে পারলাম একজন লোক নাকি দরকার আপনার। শুনেছি আপনার সংযম আর সময় মেনে চলার অভ্যাস নাকি অতুলনীয়। মনে হলো আপনার মতো একজন ভদ্রলোকের কাছে সুখে শান্তিতেই থাকতে পারবো, তাই এসে পড়লাম। জবাবে ফগ বললেন, ভালোই করেছো। তোমার সার্টিফিকেটগুলো আমি দেখেছি। তুমি যে একজন সৎ লোক তাও জেনেছি। তা কি কি শর্তে চাকরিতে ঢুকছো জানো তো? জি।
ভালো। কটা বেজেছে এখন? পকেট থেকে একটা প্রকাণ্ড ঘড়ি বের করে পাসপোর্ট বলল, 11:22। না, তোমার ঘড়ি ভুল, স্লো চলছে। পাসপোর্ট প্রতিবাদ জানাতে দ্বিধা করল না। অসম্ভব। 4 মিনিট স্লো তোমার ঘড়ি। সে যাক, ভুলটা শুধরে নিতে ভুল করো না। আর মনে থাকে যেন 1872 সালের 2রা অক্টোবর বেলা 11:26 তুমি আমার কাজে বহাল হলে। কথা বলার ফাঁকেই ইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ফিলিয়াস ফগ। ধীরে সুস্থে মাথায় পড়লেন টুপিটা। কারো দিকে না তাকিয়ে নিঃশব্দে কামরা ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি। মনিব যতক্ষণ ছিলেন কামরায় তাকে খুব ভালো করে লক্ষ্য করেছে পাসপার্তু। সুন্দর ধারালো চেহারা ফগের, লম্বা চওড়া শরীর। তাকে দেখলেই ধারণা করা যায় তিনি এক কথার মানুষ। যারা তার সম্পর্কে ওয়াকিবহাল তারা জানে উদ্দেশ্য ছাড়া খামোকা কোনো কাজ তিনি করেন না। এক পা ফেললেই যেখানে চলে সেখানে কেউ তাকে দুপা ফেলতে দেখেনি। যে পথে গেলে সবচেয়ে কম সময়ে লক্ষ্যস্থলে পৌঁছানো সম্ভব একমাত্র সেই পথটাই তার পছন্দ। বাধাকে তিনি কখনো বাধা মনে করেন না। কোনো কাজে হাত দিলে সেটা অসমাপ্ত রাখার তিনি ঘোর বিরোধী। অপ্রয়োজনীয় কাজ সবসময় এড়িয়ে চলেন। সুখে দুঃখে অটল, বিপদে অবিচল, সারাক্ষণ শান্ত এবং দৃঢ়চেতা। সত্যি বিস্ময়কর এক মানুষ ফগ। কোনো কাজেই ব্যস্ত থাকতে দেখা যায় না তাকে। কারো সাথে পাছে একেবারেই থাকেন না। নিজেকে নিয়েই তিনি মগ্ন। আর জাঁ পাসপাতুও মানুষ হিসেবে খারাপ নয়। বলিষ্ঠ শরীর, আশ্চর্য একটা লাবণ্যের ছাপ মুখে। ঘরদোর দেখে নিতে শুরু করলো পাসপোর্টু। যেখানে যা থাকা উচিত সেখানে তাই আছে এ বাড়িতে। বিলাসিতার চিহ্ন নেই কোথাও, কিন্তু কোনো জিনিসের অভাবও নেই। মনে মনে খুশি হলো পাসপোর্টু। সব দেখা শেষ করে নিজের কামরায় পৌঁছল সে। কামরাটা ভালো। টেলিফোন আর কলিং বেল আছে। ইলেকট্রিক ঘড়িটা টিকটিক করে চলছে ফায়ারপ্লেসের ঠিক ওপরের দেয়ালে। ফিলিয়াস ফগের ঘড়ি আর পাসপোর্টুর কামরার এই ঘড়ি দুটোরই চলার বেগ সমান, একই সময় জ্ঞাপন করছে। ঘড়িটার পাশেই দেয়াল একটা কাগজ ঝুলছে। সেটা আর কিছু নয়, সময় ধরে পরিচারকের কাজের ফিরিস্তি, অর্থাৎ দৈনন্দিন রুটিন। পড়তে শুরু করলো পাসপোর্টু। সকালের নাস্তা 8:23, দাড়ি কামাবার জন্য গরম পানি 9:37, গোসলের আয়োজন 9:45 ইত্যাদি। পাসপোর্টু মনিবের সময় জ্ঞান আর সুন্দর রুচির পরিচয় পেয়ে খুশি হল। ক্লাবে পৌঁছলেন ফগ। কারোর সঙ্গে কথা বললেন না। সোজা গিয়ে বসলেন নিজের খাবার টেবিলে। 12:47 খাওয়া শেষ হলো তার। ওখান থেকে এরপর তিনি এলেন ড্রয়িং রুমে। সেখানে তাকে দেখা মাত্র বেয়ারা এসে হাতে একটা টাইমস পত্রিকা দিয়ে গেল। টাইমস আর স্ট্যান্ডার্ড কাগজ দুটো পড়তে পড়তেই সময় হয়ে গেল লাঞ্চের। ডান হাতের ঝামেলা চুকিয়ে একটা মর্নিং ক্রনিকল হাতে নিয়ে ক্লাবের সেলুনে প্রবেশ করলেন ফগ। কামরাটা আধ ঘন্টার মধ্যেই ভরাট হয়ে গেল মানুষের ভিড়ে। এরা সবাই ফগের বন্ধু এবং এক একজন তুখোড় হুইস্ট খেলোয়াড়। আদ্রে স্টুয়ার্ট, জন সলিভান, স্যামুয়েল ফলেন্তিন, টমাস ফ্ল্যানাগান, ইংল্যান্ডের বড় এক ব্যাংকের অন্যতম ডিরেক্টর গথিয়ার র্যালফ, সবাই বিস্তর টাকা পয়সার মালিক। হুইস্ট যুদ্ধ এদের সবার সাথেই চলছে ফিলিয়াস ফগের। সবাই ফায়ারপ্লেসের চারদিকে বসে গল্প গুজবে মেতে উঠলেন। ফ্ল্যানাগান বললেন, এই যে ভয়ঙ্কর ডাকাতিতে হয়ে গেল, কিনারা কিছু হলো কি এর র্যালফ? কি আর হবে, ধরে নাও ব্যাংকের টাকাগুলো মাঠে মারা গেল, স্টুয়ার্ট বললেন। তার কথায় কান্না দিয়ে র্যালফ বললেন, চোর ধরা পড়বে। আমেরিকা, ইউরোপ, এশিয়া, কোথায় আমাদের ডিটেকটিভ নেই? বড় বড় সব বন্দরে তারা নজর রাখছে। এদের ফাঁকি দেয়া সহজ কাজ নয়। তাহলে চোর দেখতে কেমন আপনারা তা জানেন? প্রশ্ন করলেন স্টুয়ার্ট। চোর? চোর কাকে বলছেন? একটু বিরক্তির সাথে বললেন র্যালফ। যে টাকাটা নিয়েছে সে চোর নয়, তা বুঝি আপনি জানেন না? কি বলছেন? স্টুয়ার্টকে ভীষণ অবাক দেখাচ্ছে। টাকা যে নিয়েছে সে চোর নয় এ কথার মানে? চোর নয় সে, বললাম তো। ব্যঙ্গ করে সলিভান বললেন, না না, চোর হবে কেন? সে তো সেন্ট পলের উপযুক্ত শিষ্য। দৈনিক পত্রিকা থেকে মুখ তুললেন ফিলিয়াস ফগ। যিনি টাকাগুলো নিয়েছেন তিনি নাকি রীতিমতো ভদ্রলোক,
মর্নিং ক্রনিকল তাই বলছে। চলতে লাগলো আলোচনা। মাত্র 3 দিন আগের ঘটনা। 8.5 লাখ টাকার নোট চুরি হয়েছে ইংল্যান্ডের ব্যাংক থেকে। ব্যাংকের অন্যতম ডিরেক্টর র্যালফ, তিনি সবাইকে বোঝাবার চেষ্টা করলেন। যাই হোক, এই চুরির জন্য ক্যাশিয়ারকে দোষ দেওয়া যায় না একটু। সে কি করবে? বেচারা তখন ব্যাংকের একটা পাওনা খাতায় টুকছিল। একজন লোক তো আর চারদিকে চোখ রাখতে পারে না। ব্যাংক অফ ইংল্যান্ডে যারা টাকা জমা দিতে বা তুলতে আসে, কর্তৃপক্ষ তাদের সততা সম্বন্ধে কখনোই কোনো সন্দেহ পোষণ করেননি। নোট দেখা বা শক করে পরীক্ষা করা অথবা হিরে মুক্তা নাড়াচাড়া করা তাদের জন্য নিষিদ্ধ করা হয়নি কখনো। দেখে টেখে যেখানকার যা আবার রেখে দিত সবাই। এভাবেই চলে আসছিল ব্যাপারটা। কিন্তু সেদিন যে লোক দেখার জন্য নোট নিয়েছিল সে আর সেগুলো ফেরত দেয়নি। ব্যাংক বন্ধ করার সময় 5টা তখন বেজে গেছে। প্রথম জানা গেল যে ব্যাংকের 8.5 লাখ টাকা চুরি হয়েছে। সাথে সাথে হইচই শুরু হয়ে গেল। ডিটেকটিভ পাঠানো হলো চারদিকে। চুরির এই খবর ছড়িয়ে পড়ল দেশে বিদেশে। ব্যাংক অফ ইংল্যান্ডের তরফ থেকে ঘোষণা করা হলো, চোর ধরতে পারলে 30,000 টাকা পুরস্কার তো দেওয়া হবেই। এছাড়া চুরি যাওয়া টাকার যতটুকু পাওয়া যাবে সেই অঙ্কের উপর দেওয়া হবে 30% হারে কমিশন। দৈনিক মর্নিং ক্রনিকল খবর দিল, ঘটনার দিন রুচিসম্মত পোশাক পরা, আচার ব্যবহারে মার্জিত এক লোককে দেখা গেছে ব্যাংকের নোট পরীক্ষা করতে। ওই লোকের পোশাক আশাক আর চেহারার বর্ণনা দেওয়া হয়েছে ডিটেকটিভদের। তাই কর্তৃপক্ষের বিশ্বাস, ধরা না পড়ে চোরের কোনো উপায় নেই। দৈনিক খবরের কাগজগুলোতে কিছু একটা ঘটলেই হুজুগে মেতে ওঠে। এবারও তারা হইচই তুলতে কসুর করেননি। রিফর্ম ক্লাবের সভ্যরা হুইস্ট খেলতে খেলতে এই জবর গরম খবরটা নিয়েই আলোচনা করছে। চোর যে মহাধুরন্ধর তা পরিষ্কার বোঝাই যাচ্ছে। ব্যাটা পালিয়ে যেতে পারবে বলে আমি মনে করি, বললেন স্টুয়ার্ট। র্যালফ বললেন, বলুন পালাবার চেষ্টা করবে, পালিয়ে যাবে কোথায় বলুন? যাবে কোথায় মানে? দুনিয়ার জায়গার অভাব আছে? পৃথিবীটা তো আর ছোট একটা ফুটবল মাঠ নয়। তার সাফল করছেন ফগ। বললেন, পৃথিবীটা এককালে বড়ই ছিল, এখন আর তা নয়। তার মানে পৃথিবীটা কি ছোট হয়ে গেছে নাকি? জানতে চাইলেন স্টুয়ার্ট। ঠিক তাই, বললেন ফগ। বর্তমানে পৃথিবীটাকে এক চক্কর ঘুরে আসতে যে সময় লাগে তার 10 গুণ বেশি লাগতো আগে। এতে কি প্রমাণ হয় না পৃথিবী ছোট হয়ে গেছে? এই জন্যই চোর খুব তাড়াতাড়ি ধরা পড়বে। পালাবে আর কোথায়? সে যাই হোক, মিস্টার স্টুয়ার্ট, এবার আপনার খেলা, খেলুন। কিসের আর খেলা? স্টুয়ার্টের মেজাজ তখন চড়ছে। খেলার দিকে এক বিন্দু মন নেই তার। এখন 3 মাসে দুনিয়াটাকে একবার চক্কর দিয়ে আসা যায় বলে দুনিয়াটাকে এতই ছোট ভাবছেন যে একেবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন আপনি? ফিলিয়াস ফগ নম্র ভঙ্গিতে বললেন, 3 মাস? না, 3 মাস নয়, অনেক বেশি ধরেছেন আপনি। পৃথিবীটাকে একবার চক্কর দিয়ে আসতে 80 দিনই যথেষ্ট। হ্যাঁ, 80 দিনেই সম্ভব। ফগকে সমর্থন করলেন সালিভান। কথাটা ঠিক। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলপথ খুলেছে রোটাস থেকে এলাহাবাদ পর্যন্ত। এখন 80 দিনেই ঘুরে আসা সম্ভব পৃথিবীকে। এই মর্নিং ক্রনিকলে কি লিখেছে দেখুন না। মোসেনিস এবং ব্রিন্দিসি ছুঁয়ে রেল আর স্টিমারে লন্ডন থেকে সুয়েজ খাল 7 দিন, সুয়েজ থেকে স্টিমারে বোম্বাই 13 দিন, রেলে বোম্বাই থেকে কলকাতা 3 দিন, কলকাতা থেকে স্টিমারে হংকং 13 দিন, হংকং থেকে ইয়োকোহামা স্টিমারে 6 দিন, ইয়োকোহামা থেকে সান ফ্রান্সিসকো স্টিমারে 22 দিন, সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক রেলে 7 দিন, সর্বশেষ রেল আর স্টিমারে নিউ ইয়র্ক থেকে আমাদের এই লন্ডন 9 দিন, সর্বমোট 80 দিন। একটা ভুল তাস খেলে ফেললেন স্টুয়ার্ট। হিসেবে 80 দিন সে ঠিক, কিন্তু বিপদ আপদ, জাহাজ ডুবি, ঝড় তুফান, রেল দুর্ঘটনা এসব তার হিসেবের মধ্যে ধরা হয়নি। সেসব ধরেই 80 দিন, বললেন ফগ। সেসব ধরেই যদি রেড ইন্ডিয়ানরা পথ থেকে রেল উঠিয়ে রাখে অথবা ট্রেন থামিয়ে লুটপাট শুরু করে তাহলে? হ্যাঁ, তাহলেও, শান্ত কণ্ঠে বললেন ফগ। এই দেখুন, 2টো রং আমার হাতে, এই বাজি আমার। স্টুয়ার্ট বললেন, এসব স্রেফ গাঁজাখুরি গল্প, কাগজেই মানায়। বাস্তবে বাস্তবে ওই হিসাবের কোনো গোলমাল হবে না। হাসলেন স্টুয়ার্ট। একটু ব্যঙ্গের সাথে বললেন, তাই যদি হয় তাহলে আপনি একবার 80 দিন পৃথিবীটা ঘুরে আসুন না, ব্যাপারটা প্রমাণ করুন। চলুন, আমার সাথে আপনিও ঘুরে আসবেন। আরে সর্বনাশ,
যা সম্ভব নয় তা করতে গিয়ে আমি বোকা বনতে চাই না, বরং আপনি যান। যদি পারেন 80 দিনে দুনিয়াটাকে একবার চক্কর দিয়ে আসুন। আসতে পারলে আপনাকে 60,000 টাকা দেব। 80 দিনের মধ্যে ঘুরে আসতে হবে, এই কথা তো? বেশ, যাব, একাই না হয়। সত্যি? কবে তাহলে? কবে টবে আর কি, আমি এক্ষুনি রওনা হয়ে পড়ব। কিন্তু আগেই বলে নিচ্ছি, সব খরচ আপনাকেই বহন করতে হবে। স্টুয়ার্টের মনে হলো ফগ গোয়ার্তুমি করছেন। রীতিমতো বিরক্ত হলেন তিনি। ব্যাস, অনেক হয়েছে। বাজে আলাপ বাদ দিয়ে আসুন, ভালো করে খেলা যাক এক হাত। গতবারের খেলায় আপনার হার হয়েছে, এবার আপনিই শুরু করুন। একটু পর স্টুয়ার্ট কি মনে করে বললেন, দেখুন মিস্টার ফগ, আপনি যদি রাজি থাকেন তাহলে 60,000 টাকা বাজি ধরতে আমার কোনো আপত্তি নেই। বাজির কথাটা যখন একবার বলেই ফেলেছি, আমি আর সেটাকে ফিরিয়ে নিতে চাই না। বেশ তো, খুব ভালো কথা। পিছু হটবার পাত্র আমি নই। 3 লাখ টাকা জমা আছে আমার ব্যারিংয়ের গতিতে। পুরো টাকাটাই আমি বাজি ধরছি। অবাক হয়ে গেলেন সলিভান। বলেন কি, পুরো টাকাটাই বাজি ধরবেন? 3 লাখ? এ আপনি কি বলছেন মিস্টার ফগ? পাগল হয়েছেন? সামান্য একটু গোলমাল হলেই তো আপনার সব টাকা হারাতে হবে। রাস্তাঘাটে হাজার রকম বিপদ আপদ ঘটতে পারে। এখানে বসে বোঝা যাচ্ছে না, কিন্তু পরে। বাধা দিলেন ফগ। কল্পনাতীত কিছু ঘটতে পারে না। এই যে হিসেব করে 80 দিন ধরা হয়েছে, এর চেয়ে কম দিনে কিন্তু পৃথিবী ঘুরে আসা অসম্ভব। চোখ খোলা রেখে ঠিকভাবে চলতে পারলে অনেক কম সময় করা যায় সব কাজ। আচ্ছা, অনেকবার ট্রেন থেকে স্টিমারে, স্টিমার থেকে ট্রেনে ওঠানামা করতে হবে। একটু যদি এদিক ওদিক হয় সময়ের। একটু এদিক ওদিক হবে না। এ আপনার ঠাট্টা ছাড়া কিছুই নয়। ঠাট্টা? একজন সত্যিকারের ইংরেজ কখনো বাজির ব্যাপারে ঠাট্টা করে না। আপনাদের যে কোনো লোকের সঙ্গে বাজি ধরতে রাজি আমি। হ্যাঁ, 80 দিনের মধ্যেই দুনিয়াটাকে একবার চক্কর দিয়ে আসবো। যদি রাজি থাকেন তো বলেন। নিজেদের মধ্যে শুরু হলো পরামর্শ। তারপর তারা জানালেন হ্যাঁ, রাজি। বেশ, ডোভার মেইল ছাড়ে 9:15টায়। ওটাতেই রওনা হব আমি। মানে? স্টুয়ার্ট হতভম্ব। আজই? হ্যাঁ, আজ সন্ধ্যার সময় রওনা হচ্ছি। আজ বুধবার, অক্টোবরের 2 তারিখ। 21শে ডিসেম্বর শনিবার 15টার মধ্যে এই ক্লাবে এসে হাজির হব আমি। যদি পৌঁছাতে ব্যর্থ হই, ব্যারিংয়ের গদিতে আমার যে 3 লাখ টাকা আছে তা সবই আপনারা নিয়ে নেবেন। নিন, এক্ষুনি আমি ওই টাকার চেক লিখে দিচ্ছি। তক্ষুনি ঠিক করা হলো বাজির শর্তগুলো। সই করলেন সেই দলিলে দুই পক্ষই। এখনো আগের মতোই অবিচল ফিলিয়াস ফগ। তিনি জানেন তার যা কিছু সম্বল ওই 6 লাখ টাকা। এই আশ্চর্য ভ্রমণের টাকাটার অর্ধেকই খরচ হয়ে যাবে। তাই তিনি 3 লাখ টাকা বাজি ধরলেন। তার বন্ধুরা সবাই ভীষণ উত্তেজিত। এমন অসম্ভব একটা বাজি শুনলেই যেন বুক কেঁপে উঠল। সবাইকে বিস্মিত করলেন ফগ। এতটুকু উত্তেজনার ছাপ নেই তার আচরণে। নিশ্চিন্ত মনে তাস খেলছেন। দেখতে দেখতে 7টা বাজল। সবাই খেলা বন্ধ করার জন্য বললেন, কারণ মিস্টার ফগকে তো আবার যাত্রার জন্য তৈরি হতে হবে। আমি তো তৈরি হয়েই আছি, খেলতে খেলতে বললেন ফগ। 7:15টার সময় খেলা থামল। খেলায় যে 300 টাকা জিতলেন ফগ, তা কোটের পকেটে ভরে উঠে দাঁড়ালেন। বিদায় নিলেন বন্ধুদের কাছ থেকে। 8:15। মনিবকে বাড়ি ফিরতে দেখে পাসপোর্টে তো অবাক। নিয়ম অনুযায়ী তার তো মাঝরাতের আগে ফেরার কথা নয়। নিজের কামরা থেকে টেলিফোনে পাসপোর্টকে ডাকলেন ফগ। রাত তো এখনো মধ্যরাত হয়নি। মনিবের কামরায় ঢুকে বলল পাসপোর্ট। জানি, শোনো, 10 মিনিটের মধ্যে রওনা হচ্ছে আমরা। পাসপোর্ট কিছুই বুঝল না। তার হতভম্ব ভাব লক্ষ্য করে ফগ আবার বললেন, 80 দিনের মধ্যেই পৃথিবীটাকে একবার চক্কর দিয়ে আসতে হবে আমাকে। তাই এক্ষুনি ক্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আমরা। তাড়াতাড়ি করো, খুব একটা দেরি নেই ট্রেনের। বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না পাসপোর্ট। 80 দিনে দুনিয়া চক্কর দিয়ে আসা, এ যে একেবারে অসম্ভব, অবাস্তব কল্পনা। তবে কি মনিবের মাথা খারাপ হয়ে গেল? ক্যানভাসের একটা ব্যাগে 2টো শার্ট আর 3 জোড়া মোজা নিলেই চলবে। তোমার জন্য এর বেশি কিছু নিও না, বাকি যা দরকার পথে কিনে নিলেই হবে। নিজেই কথা বলে চলেছেন ফগ, খেয়াল নেই পাসপোর্টের দিকে। আমার ম্যাকিনটশ আর বড় কোটটার কথা নিতে ভুলো না। হাঁটতে খুব একটা হবে না, তবু বুট জুতো 2 জোড়াই থাক। আরে ব্যাপার কি, চুপ করে দাঁড়িয়ে আছো যে? তাড়াতাড়ি করো।
হতভাগ পাসপোর্ট নিজের কামরায় গিয়ে ধপ করে বসে পড়ল একটা চেয়ারে। একেই বলে ভাগ্য। দুদিন শান্তিতে কাটাবে ভেবেছিল, তার 12টা বাজল। বসে ভাববে সে সময় নেই। দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলো সে। ভাবছে, তবে কি পাগলের চাকরি নিলাম আমি? না না, তাই বা কি করে হয়। নতুন খাতে বইতে শুরু করলো তার চিন্তা। দেশ ছাড়া হয়েছি 5 বছর। সেদিক থেকে ভাবতে গেলে মনিবের পাগলামিটা দেশ দেখার একটা সুযোগ এনে দিচ্ছে তাকে। ক্যালে যাওয়া হলে প্যারি দেখতে মনিব একবার যাবেনি, আর 2-4 দিন সেখানে না থেকেও পারবেন না। 8টার মধ্যে জিনিসপত্র গুছিয়ে নিয়ে পাসপোর্ট তার মনিবের সামনে এসে দাঁড়ালো। এরই মধ্যে তৈরি হয়ে নিয়েছেন ফগ। তার হাতে ব্রাডশোর কন্টিনেন্টাল গাইডটা দেখা যাচ্ছে। ব্যাগটা পাসপোর্টর হাত থেকে নিয়ে ভেতরে এক তাড়া ব্যাংক নোট রাখলেন তিনি। বললেন, সব ঠিক আছে তো? এই নাও ব্যাগটা, দেখো হারিয়ে বসো না যেন আবার। এর ভেতর 3 লাখ টাকা রইল। শুনে মাথাটা যেন ঘুরে গেল পাসপোর্টর। 3 লাখ টাকা! হঠাৎ যেন ব্যাগটা তার কাছে খুব ভারী বলে মনে হলো। নিচে নামলেন ফগ, সাথে পাসপোর্ট। তালা পড়ল দরজায়। একটা গাড়ি ডাকা হলো। চ্যারিং ক্রস স্টেশনের দিকে ছুটল গাড়ি। স্টেশনের ভেতর ঢুকতে প্রায় 8:30 বেজে গেল। কোত্থেকে একটা ভিখারি এসে হাত পাততেই তাস খেলে জেতা টাকা কটা তাকে দিয়ে দিলেন ফগ। এই মুক্ত হস্তে দান করা দেখে পাসপোর্ট তার মনিবকে অত্যন্ত ভালোবেসে ফেলল। প্যারির 2টো ফার্স্ট ক্লাস টিকিট কিনতে চলে গেল পাসপোর্ট। এমন সময় রিফর্ম ক্লাবের সভ্যরা স্টেশনে হাজির হলেন ফগকে বিদায় জানাবার জন্য। ফগ তাদের দেখে বললেন, এক্ষুনি রওনা হচ্ছি আমি। পাসপোর্টে কনসালের সই করা দেখলেই তো সব সন্দেহ নিরসন হবে আপনাদের, তাই না? নরম গলায় র্যালফ বললেন, আরে না না পাগল, আপনাকে কি আমরা অবিশ্বাস করতে পারি? আপনার মুখের কথাই যথেষ্ট। পাসপোর্টের কি দরকার? বন্ধুকে সতর্ক করার জন্য স্টুয়ার্ট বললেন, দেখবেন ফেরার তারিখটা যেন আবার ভুলে না যান। 1872 সাল 21শে ডিসেম্বর 9:15, মনে থাকবে। আচ্ছা চলি। ডোভার মেইল ছাড়ল 9:15টার দিকে। রাত্রি অন্ধকার, তার উপর বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। পাসপোর্ট হঠাৎ চেঁচিয়ে উঠল, সর্বনাশ হয়ে গেছে! তাড়াহুড়ো করতে গিয়ে আমার ঘরের আলোটা নিভিয়ে আসতে ভুলে গেছি। কে আর করবে? যতদিন না ফিরছি ওটা জ্বলতেই থাকবে। খরচটা অবশ্য দিতে হবে তোমাকেই। একঘেয়ে শব্দ করতে করতে ডোভার মেইল ছুটে চলল সামনের দিকে, দ্রুত। বাজিটা বিলেতে একটা হইচই তুলবে তা আগেই অনুমান করেছিলেন ফগ। তার অনুমান মিথ্যে হল না। অদ্ভুত ব্যাপারটা খবরের কাগজে প্রকাশ পেতেই ইংল্যান্ডে এবং আয়ারল্যান্ডে বিরাট একটা হইচই পড়ে গেল। যেই শুনল সেই এই দুঃসাহসিক পরিভ্রমণের পরিণাম নিয়ে যুক্তিতর্ক খাড়া করল, মেতে উঠল আলোচনায়। কেউ বলল ফগের সাফল্য অনিবার্য, তবে অধিকাংশ লোক ধারণা করল গোটা ব্যাপারটাই অবাস্তব। ফগের বাজি জেতার ক্ষীণতম সম্ভাবনা নেই। কেউ বলল এটা ফগের নিরেট বোকামি ছাড়া আর কিছু নয়। টাইমস, স্ট্যান্ডার্ড, মর্নিং ক্রনিকল ইত্যাদি গোটা বিশেক পত্রপত্রিকা ঘোষণা করল এটা একটা অসম্ভব ব্যাপার, ফিলিয়াসের পরাজয় কেউ ঠেকাতে পারবে না। ডেইলি টেলিগ্রাফ, শুধু এই একটি কাগজ সাহসের পরিচয় দিয়ে ফগের পক্ষ অবলম্বন করল। আর সবাই বলল ফগ পাগল বই আর কিছুই নয়। রিফর্ম ক্লাবের সভ্যরা বদ্ধ উন্মাদ। মাথায় গন্ডগোল না থাকলে কেউ কি আর এমন বিদঘুটে বাজি ধরে? 7ই অক্টোবর বিরাট একটা প্রবন্ধ ছাপা হলো রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির একটা পত্রিকায়। মস্ত একটা ফিরিস্তি দিয়ে প্রবন্ধ লেখক উপসংহার টানলেন এই বলে যে 80 দিনের পৃথিবীটাকে একবার চক্কর দিয়ে আসার ব্যাপারটা পাগল ছাড়া আর কারো পক্ষে চিন্তা করাও সম্ভব নয়। প্রবন্ধটি বিলেতের এমন কোনো কাগজ নেই যাতে পুনর্মুদ্রিত হল না। প্রবন্ধ পড়ে ফিলিয়াসের বিপক্ষে চলে গেল বহু লোক, যারা এর আগে তার পক্ষে বাজি ধরেছিল। 1 সপ্তাহ কাটল না, ফিলিয়াসের দল একান্ত দুর্বল, অসহায় হয়ে পড়ল। ঠিক এই সময় নিচের টেলিগ্রামটা পেলেন স্কটল্যান্ড ইয়ার্ডের বড় কর্তা। ব্যাংকের নোট চোরের খোঁজ পেয়েছি, ফিলিয়াস ফগ ছাড়া সে আর কেউ নয়। বোম্বাইয়ে ওকে আটকাবার জন্য গ্রেপ্তারি পরোয়ানা চাই। গোয়েন্দা ফিক্স। বিদ্যুৎ বেগে খবরটা ছড়িয়ে পড়ল। সবাই জানল ফিলিয়াস ফগ ঘৃণ্য একজন লোক, ব্যাংক ডাকাত। রিফর্ম ক্লাবের সভ্যদের কাছে ফগের ছবি আছে। লোকজন ব্যস্ত হয়ে সেই ছবির সাথে ডাকাতের চেহারা মিলিয়ে আকাশ থেকে পড়ল। এ কি,
সত্যি তাহলে ফিলিয়াস ফগ ডাকাত? কি সাংঘাতিক, কত বড় শয়তান লোক ভাব তাহলে। যেই ব্যাংকের টাকাটা মুঠে এসেছে অমনি পৃথিবী ঘোরার ছুতো তুলে কেটে পড়ার মতলব ফেলেছে, যাতে পুলিশ তার টিকিটিও স্পর্শ করতে না পারে। কি সাংঘাতিক ভাবো একবার। মঙ্গোলিয়া পিএন্ডো কোম্পানির জাহাজ। কোম্পানির এই জাহাজটাই সবচেয়ে দ্রুত বেগে চলতে পারে। বুধবার 9 অক্টোবর সুয়েজ বন্দরে মঙ্গোলিয়ার নোঙর ফেলার কথা। তাই জাহাজের অপেক্ষায় বন্দরে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে লোক। সবার মুখে এক বলি, ওই এলো। জেটির ধারে পায়চারি করছেন দুই ভদ্রলোক। ক্লান্ত দেখাচ্ছে তাদের। দুজনের মধ্যে একজন সুয়েজের ইংরেজ কনসাল, দ্বিতীয়জন বেটে খাটো এবং শীর্ণ, চোখের দৃষ্টিতে বুদ্ধির ঝিলিক। ভয়ানক অস্থির দেখাচ্ছে ভদ্রলোককে। ইনি মিস্টার ফিক্স, গোয়েন্দা। ব্যাংক ডাকাত ধরার জন্য সুয়েজ বন্দরে পাঠানো হয়েছে একে। আপনি বলতে চাইছেন মঙ্গোলিয়া কখনো পৌঁছতে দেরি হয় না? হ্যাঁ, ঠিক সেটাই বলছি, বললেন কনসাল। জাহাজটা কাল পোর্ট সাইয়েদ ছেড়েছে। সুয়েজ খাল কতটুকুই আর পথ। যথাসময়ে পৌঁছতে পারলে সরকার পুরস্কার হিসেবে 400 টাকা দেয়। আমি যতদূর জানি প্রত্যেকবার এই পুরস্কার মঙ্গোলিয়ায় পেয়ে আসছে। প্রতিবারই কি ব্রিন্দিসি থেকে আসে? হ্যাঁ, আপনিও তো ব্যস্ত হবেন না, এই এলো বলে। আচ্ছা, ব্যাংক টাকার জাহাজে থাকলে আপনি তাকে চিনতে পারবেন তো? চেহারার যা বর্ণনা পেয়েছেন। চেহারা দিয়ে কি হবে? আমার মনি তাকে চিনিয়ে দেবে। হাজার হাজার চোর ধরেছি আমি। সে যদি এই জাহাজে থাকে তাহলে আমার চোখকে কোনো মতেই ফাঁকি দিতে পারবে না। জেটির উপর ভিড় এখনো বেড়েই চলেছে। ঝকঝকে আকাশ, পরিচ্ছন্ন দিন। পূব দিক থেকে সমুদ্রের গন্ধমাখা মৃদু বাতাস বইছে। 10:30 বেজে গেল জেটির ঘড়িতে। না, জাহাজ আজ আর আসবে না দেখছি। কনসাল বললেন, এই তো সময় হয়ে এসেছে। কতক্ষণ থাকবে জাহাজ সুয়েজে? 4 ঘন্টার কম নয়। এখান থেকে কয়লা নেবে, পরবর্তী নোঙর ফেলবে এডেনে, 1310 মাইল দূরে। কত কয়লা লাগে বুঝুন। সুয়েজ থেকে সরাসরি বোম্বাই যায়? হ্যাঁ, তাই তো। কোনো সন্দেহ নেই ডাকাতটা মঙ্গোলিয়ায় থাকলে সুয়েজেই নামবে ইংরেজ পুলিশকে বোকা বানাবার জন্য। তারপর এখান থেকে সে হয় ডেনমার্ক, না হয় ফরাসিদের যে কোনো একটা উপনিবেশে যাওয়ার চেষ্টা করবে। ভারতবর্ষে ইংরেজদের রাজত্ব, সেখানে গেলে সুবিধা হবে না, তা সে ভালোই জানে। লোকটা কি অত চালাক? যদি তাই হতো এত দূর আসবে কেন? লন্ডনেই তো লুকিয়ে থাকা সহজ। সেটা তো আর ছোট শহর নয়। কথাটা বলে নিজের কাজে চলে গেলেন কনসাল। খানিক পরে সিটি বেজে উঠল। সাথে সাথে পড়িমড়ি করে ছুটল সবাই জেটির দিকে। তীরের কাছ থেকে নোঙর তুলে ঝাঁকে ঝাঁকে ছুটল নৌকাগুলো মঙ্গোলিয়ার দিকে। ঠিক 11টার সময় নির্দিষ্ট জায়গায় নোঙর ফেলল মঙ্গোলিয়া। হুস হুস করে ধোঁয়া ছাড়তে লাগলো চোঙো দিয়ে। জাহাজে অসংখ্য যাত্রী ডেকে দাঁড়িয়ে চারদিকের দৃশ্য দেখছে কেউ কেউ। অনেকেই নৌকায় চড়ে তীরের দিকে আসছে। খুব সাবধানে প্রত্যেক যাত্রীকে দেখতে শুরু করেছে ইতিমধ্যে গোয়েন্দা ফিক্স। ব্যাংক ডাকাতকে দেখতে পাওয়ার কাজে সে যখন ভীষণ ব্যস্ত, ঠিক সেই সময় জাহাজের এক যাত্রী ভিড় ঠেলে তার কাছে এসে দাঁড়িয়ে প্রশ্ন করল, জনাব, কনসাল অফিসটা কোন দিকে বলতে পারেন? কথার ফাঁকেই আগন্তুক একটা পাসপোর্ট বের করলো পকেট থেকে। কনসালের একটা সই নিতে চাই আমি। পাসপোর্টটা হাতে নিয়ে সেটা নাড়ল ফিক্স। সাথে সাথে কেঁপে উঠল তার হাত। কি বিস্ময়কর ব্যাপার! এ যে সেই ডাকাতেরই পাসপোর্ট। এতে যার ছবি রয়েছে ডাকাতের ছবি ঠিক সেই রকম। আগন্তুকের দিকে তাকালো ফিক্স। ব্যাপার কি? এই পাসপোর্ট তো তোমার নয়। না, আমার নয়, এটা আমার মনিবের। কোথায় তিনি? জাহাজে। কনসাল অফিসে তাকেই যেতে হবে, না হলে কাজ হবে না। অফিসটা? একটা বাড়ি দেখিয়ে ফিক্স বলল, ওই সামনের মোড়টা দেখতে পাচ্ছ, ওই যে ওটাই। তাহলে যাই, মনিবকে সাথে করে নিয়ে আসি। আগন্তুক আবার জাহাজের দিকে ফিরে চলল। মুহূর্ত মাত্র দেরি না করে ফিক্স কনসালের কাছে ছুটল। বলল, মাফ করবেন, আপনাকে আবার বিরক্ত করছি। ডাকাতটা জাহাজই আছে। সব ঘটনা দ্রুত জানালো কনসালকে। বলেন কি, এখানে আসছে তাহলে? কিন্তু সে যদি চোর হয় তাহলে আসবে কোন সাহসে? তার আশাটাই হবে বুদ্ধিমানের কাজ, আর না আসাটা বোকামি।
কেন? পাসপোর্টের কাজটা কি তাই বোঝান আমাকে। চোর ডাকাতদের পালানোর পথ অবাধ করা আর খামোকা ভালো মানুষের ঝামেলা বাড়ানো, এটা ছাড়া পাসপোর্টের দ্বারা আর কোনো কাজ হয়? সে যাক, দয়া করে ওর পাসপোর্ট আপনি সই করবেন না। কেন? পাসপোর্টে খুঁত না থাকলে তো সই আমাকে করতেই হবে। কিন্তু তা বললে হবে কেন? ওয়ারেন্ট না পাওয়া পর্যন্ত ওকে আটকাতে হবে না? সেটা তো আপনার মাথা ব্যথা, কিন্তু আমার। কনসাল কথা শেষ করতে পারলেন না, দরজায় করাঘাত হলো। পিয়ন দুজন অপরিচিত লোককে পৌঁছে দিয়ে গেল অফিস কামরায়। দুজনের একজন একটা পাসপোর্ট বের করে তুলে দিলেন কনসালের হাতে। কনসাল পাসপোর্টটা পরীক্ষা করতে শুরু করলেন। ফিক্স নীরবে বসে আছে, একজন আগন্তুকের আপাদমস্তক দেখছে তীক্ষ্ণ দৃষ্টিতে। কনসাল জানতে চাইলেন, আপনি ফিলিয়াস ফগ? হ্যাঁ। এই লোক আপনার ভৃত্য? হ্যাঁ, ফ্রান্সের লোক, যা পাসোপার্তু। লন্ডন থেকে আসছেন? গন্তব্য? হ্যাঁ, বোম্বাই যাব। আমি যে এখানে এসেছি তার প্রমাণ রাখতে চাই আপনার সই নিয়ে। পাসপোর্টে সই করলেন কনসাল নির্দ্বিধায়। তার প্রাপ্য ফিস দিয়ে পাসপোর্টকে সাথে নিয়ে বিদায় নিলেন ফগ। এখন আপনি কি ভাবছেন? ব্যগ্র ফিক্স জানতে চাইল। ভদ্রলোককে তো খারাপ লোক মনে হলো না, কিন্তু ওর চেহারার সাথে কি ডাকাতের চেহারাটা হুবহু মিলে যাচ্ছে না? তা যাচ্ছে, কিন্তু চেহারার বর্ণনা সবসময় সঠিক। ওই চাকরটার কাছ থেকে কথা বের করতে হবে আমার। ফরাসি তো, মুখ বুজে থাকলে পেট ফোলে ওদের। চলি তাহলে, ফিরবো আবার এক্ষুনি। গোয়েন্দা ফিক্স পাসোপার্তুর খোঁজে বেরিয়ে পড়ল দ্রুত। ওদিকে কনসালের অফিস থেকে বেরিয়ে জেটিতে ফিরলেন ফিলিয়াস ফগ। পাসোপার্তুকে কাজ দিয়ে নিজে গিয়ে উঠলেন আবার জাহাজে। ফগের ডায়েরিতে কোন মাসে, কোন তারিখে, কোন বারে, কটার সময় তাকে প্যারিস, ব্রিন্দিসি, সুয়েজ, বোম্বাই প্রভৃতি বড় বড় জায়গায় পৌঁছতে হবে তা এক এক করে লেখা আছে। কোন জায়গায় পৌঁছতে বরাদ্দ সময়ের চেয়ে কত বেশি বা কত কম সময় লাগলো তাও লিখছিলেন। জাহাজে ফিরে ডায়েরি খুললেন, দেখলেন তাতে লেখা আছে অক্টোবরের 2 তারিখ বুধবার রাত 9:15টায় লন্ডন ত্যাগ, বৃহস্পতিবার সকাল 8:40 প্যারিস, শুক্রবার 4 অক্টোবর সকাল 6:35 মসিনে এর পথে তুরিনে পদার্পণ, 7:20 তুরিন ত্যাগ, শনিবার 5 অক্টোবর বিকেল 4টায় ব্রিন্দিসি, বিকেল 5টায় মঙ্গোলিয়া জাহাজ যোগে যাত্রা। এরপর সবশেষে ফগ লিখলেন বুধবার অক্টোবরের 9 তারিখ বেলা 11টার সময় সুয়েজ আগমন। এ পর্যন্ত মোট 6.5 দিন লেগেছে। একটু পরেই জেটিতে পাসপোর্টের সাথে দেখা করল ফিক্স। কি হে, পাসপোর্টে ঠিক মতো সই হয়েছে তো? আরে আপনি, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক মতোই হয়েছে। তাহলে বোম্বাই যাচ্ছ তোমরা? জি, এত তাড়াতাড়ি যাচ্ছি যেন স্বপ্ন দেখছি। এটা তো সুয়েজ, তাই না? হ্যাঁ, সুয়েজ। তার মানে আমরা এখন এসেছি মিশরে, তার মানে আফ্রিকায়। কি এক আশ্চর্য ঘটনা ভাবুন। প্যারির বাইরে কখনো যাব তার ধারণার মধ্যেই ছিল না। ওখানে ছিলামই বা কতক্ষণ? মাত্র 1 ঘন্টা। দুঃখ হচ্ছে এই ভেবে। এত ব্যস্তভাবে চলছো কেন? ব্যস্ততা কি আর আমার, ব্যস্ততা মনিবের। সে যাগে, আমাকে কিছু কাপড় আর একজোড়া জুতা কিনতে হবে। বেশ বেশ, তোমাকে আমি বাজারে নিয়ে যাচ্ছি, সব পাবে ওখানে। বাহ, আপনি তো অনেক ভালো মানুষ। তা চলুন তাহলে, তাড়াতাড়ি আবার ফিরতে হবে তো। জাহাজ ছাড়তে অবশ্য দেরি আছে, মাত্র তো 12টা বাজে। পকেট থেকে প্রকাণ্ড ঘড়িটা বের করলো পাসপার্তু। কি বললেন? 12টা বেজেছে? সে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আমার ঘড়িতে এখন 9টা বেজে 52 মিনিট। হাসতে শুরু করলো ফিক্স, বলল, তোমার ঘড়ি ভুল। ভুল? কি বললেন? আমার ঘড়ি ভুল? দাদার আমল থেকে আমার এই ঘড়ি নির্ভুল সময় দিয়ে আসছে, আজ খামোকা ভুল হয়ে গেল? এ আপনি কি বলছেন কি? আপনার মাথার ঠিক আছে? এটা কি ভেবেছেন আপনি? আমার এই ঘড়ি ক্রোনোমিটারের চেয়ে কোনো দিক থেকে কম না। 2-3 ঘন্টার ফারাক বললেই হলো। এই তফাতের কারণ আমি বুঝতে পেরেছি। তোমার ঘড়ি লন্ডনের সময় দিচ্ছে, সুয়েজের সময় আর লন্ডনের সময় তো আলাদা হবেই। লন্ডনে যখন 10টা বাজে, সুয়েজে তখন প্রায় 12টা বাজার কথা। নিয়মটা হলো যেখানেই যাও ঠিক বেলা 12টার সময় সেই দেশের ঘড়ির সাথে নিজের ঘড়ি মিলিয়ে নিও, তাহলেই ঠিক সময় থাকবে। দরকার নেই আমার অন্য দেশের সময়ে, যেমন আছে তেমন থাক।
আমার ঘড়ি কি জাতা ঘড়ি যে ভুল হবে? প্রসঙ্গ পরিবর্তন করে জানতে চাইল ফিক্স। মনে হচ্ছে বেশ তাড়াহুড়োর সাথে রওনা হয়েছে তোমরা, যাচ্ছ কোথায়? তাড়াহুড়ো সে আর বলতে। বুধবার রাত ঠিক 8:45টার সময় মনিব আমার ক্লাব থেকে ফিরলেন। ঠিক 9:15টার সময় আমরা বেরিয়ে পড়লাম। দুনিয়াটা আমরা ঘুরে আসতে বেরিয়েছি কিনা তাই সামনের দিকেই যাচ্ছি বরাবর। দুনিয়া ঘুরতে বেরিয়েছ? হ্যাঁ, শুনে আশ্চর্য হবেন, তাও মাত্র 80 দিনে। মনিব বলছেন এ নিয়ে তিনি নাকি বাজি ধরেছেন, কিন্তু আপনাকে চুপি চুপি বলছি কথাটা আমি এক বিন্দু বিশ্বাস করিনি। আপনি বলুন না, এমন অবস্থাবাজি কেউ ধরে? অন্য কোনো রহস্য আছে? সত্যি আশ্চর্য তোমার মনিব। তা খুব ধনী বুঝি? হ্যাঁ, মনিবের সাথেই তো রয়েছে গাদা গাদা টাকা, সব ব্যাংক নোট। হাতও খুব লম্বা। ধরা বাঁধার সময়ের আগেই বোম্বাই পৌঁছতে পারলে জাহাজের ইঞ্জিনম্যানকে পুরস্কার দেবেন ঘোষণা করেছেন। তা কতদিন চাকরি করছো তার? সে তো শুনলে হাসবেন। যেদিন আমরা রওনা দিয়েছি সেদিনই ঢুকেছি চাকরিতে। পাসপোর্টের কথা ফিক্সের সন্দেহকে আরো সুদৃঢ় করে তুলল। আরও খবর আদায় করার জন্য সে নানান রকম গল্প চালিয়ে যেতে লাগলো। পাসপোর্ট তো জানতে চাইল, বোম্বাই তো ভারতে তাই না, মানে এশিয়ায়, তা কতটা দূর হবে? অনেক দূর, 10 দিনের মতো সময় লাগে জাহাজে। ইস, আলোটার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। কিসের আলো? লন্ডনে আমার ঘরের আলোটা নিভিয়ে আসতে ভুলে গেছি। গ্যাস যা খরচ হচ্ছে তার দাম আমাকেই দিতে হবে। দৈনিক 1.5 টাকা খরচ চলছে সেটা। আমার যা মাইনে তার চেয়ে 6 আনা করে বেশি যাচ্ছে। লন্ডনে ফিরতে যত দেরি হবে দেনার পরিমাণ ততই বাড়বে আমার। পাসপার্তুর দুর্দশায় কান দেবার সময় নেই এখন ফিক্সের। তাকে একটা দোকানে রেখে দ্রুত ফিরল কনসাল অফিসে। ফিলিয়াস ফগি ডাকাত, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবী ঘোরার ছুতো করে পালাবার তালে আছে। আপনি ঠিক জানেন, ভুল হচ্ছে না তো কোথাও? আমার দৃঢ় বিশ্বাস। তাহলে আমার সই নিয়ে সুয়েজে আসার প্রমাণ রাখার কি দরকার পড়ল তার? হ্যাঁ, স্বীকার করছি এই প্রশ্নটির উত্তর আমার জানা নেই, কিন্তু যেসব খবর জোগাড় করেছি শুনুন সব। পাসপোর্টের সাথে যেসব কথা হয়েছে তা বিস্তারিত বলল ফিক্স। সব শুনে কনসাল বললেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পরিস্থিতি লোকটার বিরুদ্ধেই। কি করবেন ঠিক করেছেন কিছু? ওয়ারেন্টের জন্য এক্ষুনি টেলিগ্রাম পাঠাচ্ছি লন্ডন। সেটা বোম্বাইতে এলেও চলবে। আর হ্যাঁ, ওই জাহাজে আমিও চড়ছি। বোম্বাই ইংরেজদের দখলে, সেখানে একজন ডাকাতকে গ্রেপ্তার করতে আর অসুবিধে কি? জাহাজ ছাড়তে খুব দেরি নেই, তাই তাড়াতাড়ি বিদায় নিল ফিক্স। ওয়ারেন্টের জন্য স্কটল্যান্ড ইয়ার্ডে টেলিগ্রাম পাঠিয়ে সোজা জাহাজ এসে উঠল। সুয়েজ থেকে 1300 মাইল দূরে এডেন। স্বাভাবিক গতিতে আর সব জাহাজ 138 ঘন্টাতেই এই দূরত্ব পেরোতে পারে, কিন্তু মঙ্গোলিয়ার গতি অনেক বেশি দেখে সবাই ধারণা করল যে নির্দিষ্ট দিনের অনেক আগেই এডেনে পৌঁছবে সে। ব্রিন্দিসি থেকে জাহাজে অনেক লোক উঠেছিল। এদের কেউ যাবে ভারতবর্ষের কলকাতা, কেউ নামবে বোম্বাইয়ে। সম্প্রতি ওখানে পেনিনসুলার রেলপথ খোলা হয়েছে, তাই আর সিংহল ঘুরে আসতে হয় না। জাহাজে 3 জন সঙ্গী জুটল ফিলিয়াস ফগের। ফগের মতো এরাও তাস পাগল লোক। সময় ধরে আহার করা আর সঙ্গীদের সাথে হুইস্ট খেলা ছাড়া ফগের আর কোনো কাজ নেই। এত বড় যে একটা বাজি ধরেছেন সে ব্যাপারে তাকে মুহূর্তের জন্য চিন্তিত বা বিচলিত দেখা যায় না। পাসোপাট্টুর দিনও বেশ স্বচ্ছন্দে কাটছে। সমুদ্রের দৃশ্য দেখে আর দামি খাবার খেয়ে বেশ ফুর্তিতেই আছে সে। জাহাজের ডেকে পায়চারি করছে, এমন সময় তার দেখা হয়ে গেল ফিক্সের সঙ্গে। আচ্ছা, সুয়েজে আপনার সাথেই না দেখা হয়েছিল? আপনি আমার জন্য অনেক কষ্ট করে। আরে তুমি? ফিক্স কৃত্রিম বিস্ময়ে উজ্জ্বল করল মুখ। সেই পাগল ইংরেজ ভদ্রলোকের ফরাসি ভৃত্য না? হ্যাঁ, ঠিকই ধরেছেন মিস্টার ফিক্স। আমার নাম হলো ফিক্স। মিস্টার ফিক্স, খুব খুশি হলাম আপনাকে জাহাজে পেয়ে। তা যাচ্ছেন কোথায়? বোম্বাই। বাহ, ভালোই তো। গেছেন নাকি আর কখনো? অনেকবার। পিএন্ডো কোম্পানির আমি একজন এজেন্ট কিনা। ভারতবর্ষ একটা আশ্চর্য দেশ, তাই না? আশ্চর্য
হ্যাঁ, তা বলতে পারো। ফিক্স তার বই পড়া জ্ঞানকে স্মরণ করার চেষ্টা করছে। সেখানে অনেক মসজিদ, মন্দির, মিনার এসব আছে। সাপ ব্যাঙ অনেক দেখতে পাওয়া যায়। মিস্টার ফক ভালো আছেন নিশ্চয়ই? তা আছেন। ভালো আমিও আছি। তবে খুব বেশি খাচ্ছি আজকাল। ঠিক একটা রাক্ষস হয়ে পড়েছি। সমুদ্রের বাতাস বোধহয় খিদে বাড়িয়ে দেয়। তোমার মনিব কই? তাকে তো কখনো ডেকে দেখি না। বড় একটা বেটটের হন না, মানুষ হিসেবে একটু অন্যরকম কি না? কি জানো, এই 80 দিনে দুনিয়া ঘুরে আসার ব্যাপারটা একটা ফালতু ব্যাপার বলে মনে হয় আমার। নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো গুরুতর রহস্য আছে। তোমার কি ধারণা? আমি তো মাথা ঘামানো ছেড়ে দিয়েছি এ ব্যাপারে। দরকার কি? সেদিনের মতো কথাবার্তা এর বেশি এগুলো না। কিন্তু এরপর সুযোগ পেলেই ফিক্স পাসোপার্তর কাছ থেকে খবর আদায় করার চেষ্টা করতে লাগলো। তার মন গলাবার জন্য নিমন্ত্রণ করে তাকে 2 গ্লাস শরবত খাওয়াতে লাগলো। পাসোপার্ত ভাবল, লোকটা কি ভদ্র, এমন মাটির মানুষ সহজে চোখে পড়ে না। মোসা ছাড়ল মঙ্গোলিয়া, তারপর একে একে ছাড়ল বেবেল মন্ডেব, এডেন বন্দরের উত্তরে স্টিমার পয়েন্ট। 1600 মাইল দূরে তখনও বোম্বে। 15 তারিখে এডেন পৌঁছানোর কথা থাকলেও 14 অক্টোবর সন্ধ্যা লগ্নে মঙ্গোলিয়া পৌঁছল এডেনে। পয়েন্টে নেমে পাসপোর্টে সই করিয়ে নিয়ে এলেন ফিলিয়াস ফগ। ফিক্স তাকে চুপি চুপি অনুসরণ করতে ভুলল না। জাহাজ নোঙর তুলল সন্ধ্যা 6টার দিকে। ভারত মহাসাগরের বিপুল উচ্ছ্বসিত নীল পানি কেটে বোম্বাইয়ের দিকে ছুটে চলল মঙ্গোলিয়া। বোম্বাই এখনও 170 ঘন্টার পথ। পরিষ্কার আকাশ, চমৎকার আবহাওয়া, বাতাস বইছে মৃদুমন্দ। সুযোগ বুঝে পাল তুলে দিলেন ক্যাপ্টেন। পালে বাতাস লেগে দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল জাহাজের গতি। আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল। আমরা শুরু করেছি জুল ভার্নের বিখ্যাত গল্প 80 দিনে বিশ্বভ্রমণ, প্রথম পর্ব। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনিশে স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। যারা প্রথমবারের মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন। পছন্দের কোনো বইয়ের রিকোয়েস্ট থাকলে আপনারা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।